সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় নত্যবিধান। নত্যবিধান পরীক্ষায় যেভাবে আসে তা আগে একটু দেখে নিই। প্রশ্ন: নত্যবিধান কাকে বলে? নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, অথবা নত্যবিধানের নিয়মগুলো আলোচনা করো, অথবা নত্যবিধান কাকে বলে নত্যবিধানের 4টি নিয়ম লেখো। নত্যবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি তা একটু আগে জেনে নিই। বিধান শব্দের অর্থ কি? বিধান শব্দের অর্থ হলো বিধি, নিয়ম, রীতি, আইন ইত্যাদি। প্রশ্ন হলো কিসের বিধান? নয়ের বিধান। কোথায় বা কিসে? শব্দে। কোন শব্দে? তৎসম শব্দে। কারণ তৎসম শব্দ কি তা আগে একটু জেনে নিই। উৎস অনুযায়ী বাংলা ভাষার শব্দকে 5 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। অর্থাৎ সংস্কৃত শব্দই হলো তৎসম শব্দ। নত্যবিধানের সংজ্ঞা: তৎসম শব্দে মূর্ধন্যের ব্যবহার বিধিকে নত্যবিধান বলে, কিংবা যে রীতি অনুসারে বাংলা তৎসম শব্দের বানানে দন্তন্বয়ের স্থানে মূর্ধন্য ব্যবহার হয় তাকে নত্যবিধান বলে। যেমন ঋণ, তৃণ, রণ, ত্রাণ, ভাষণ, শ্রাবণ, রামায়ণ ইত্যাদি। এখন দেখা যাক বিধানগুলা কি কি। বিধানগুলা কি কি জানার আগে নত্যবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় একটু জেনে নিই। যেমন রি, রিকার, র, রেফ, মূর্ধন্য ষ, রফলা, এই বিষয়গুলোকে আশ্রয় করে নত্যবিধান আবর্তিত হয়। আমরা যদি এইগুলো স্মরণে রাখি তাহলে নত্যবিধান বুঝতে সুবিধা হবে। নত্যবিধানের নিয়ম: নিয়মে 1, রি, রিকার, র, রেফ, রফলা, মূর্ধন্য ষ এবং ক্ষিয়র পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন রি এর পরে ঋণ, রিকারের পরে তৃণ, রিকারের পরে ঘৃণা, র এর পরে মূর্ধন্য রণ, মরণ, স্মরণ, বর্ণ, স্বর্ণ ইত্যাদি, রফলার পরে ত্রাণ, গ্রাণ ইত্যাদি, মূর্ধন্য ষ এর পরে ভাষণ, শোষণ ইত্যাদি, ক্ষিয়র পরে ক্ষণ, বিক্ষণ ইত্যাদি। বিধি বা নিয়ম 2, রি, রিকার, র, রফলা, রেফ, মূর্ধন্য ষ এর পরপর যদি স্বরবর্ণ ক ও প বর্গীয় বর্ণ অন্তস্থ জ, অন্তস্থ ব অনুসার থাকে তবে পরবর্তী দন্তন্য মূর্ধন্য না হয়। এই বিষয়টা একটু খেয়াল করো। এখানে আছে রি, রিকার, র, রফলা, স, এর পরে যদি এখানকার যে কোনো একটা দুইটা বর্ণ থাকে তারপরে দন্তন্য না হয় মূর্ধন্য না হবে। অর্থাৎ আমরা প্রথম নিয়মে যে পড়েছি রি, রিকার, রফলা, স এর পরে মূর্ধন্য হবেই। দ্বিতীয় নিয়মে আমরা দেখছি রি, রিকার, র, রফলা, স এর পরে যদি এই বর্ণগুলোর যে কোনো একটা দুইটা বর্ণ থাকে তারপরে যে ন হবে সেটা মূর্ধন্য ন। আমরা একটা উদাহরণটা দেখি। যেমন রামায়ণ। রামায়ণ শব্দটাতে আছে র আছে, আ আছে, ম আছে, আ আছে, অন্তস্থ আছে, মূর্ধন্য আছে। এই যে র এর পরে আ আছে, ম আছে, এটা পবর্গীয় বর্ণ, স্বরবর্ণ হলো আ আছে, অন্তস্থ আছে, এই জন্য এখানে মূর্ধন্য আছে। একইভাবে কৃপণ, শ্রাবণ, প্রবীণ, হরিণ, ব্রাহ্মণ ইত্যাদি শব্দ মূর্ধন্য। কেন? রিকারের পরে প আছে এই জন্য মূর্ধন্য হয়েছে। শ্রাবণে রফলার পরে আকার আছে, ব আছে, এই জন্য মূর্ধন্য হয়েছে। একইভাবে এই শব্দগুলোতে মূর্ধন্য হয়েছে। বিধি বা নিয়ম 3, ট বর্গীয় বর্ণের ট, ঠ, ড এর পূর্বে দন্তন্য থাকলে তা মূর্ধন্যতে রূপান্তরিত হয়ে যুক্ত বর্ণ রূপে ব্যবহৃত হয়। এখানে খেয়াল করো, যেমন কণ্ঠক, কণ্ঠ, ভণ্ড, কাণ্ড ইত্যাদি। এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। দন্তন্য যুক্ত হলে শব্দটি হবে এরকম, মূর্ধন্য যুক্ত হলে এরকম। সুতরাং আমরা এখানে মূর্ধন্য হলে উপরে মাত্রা দেওয়া যাবে না। বিধি বা নিয়ম 4, প্র, পরা, পরি, নির এই উপসর্গগুলো যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় এবং সেই শব্দের শুরুতে যদি দন্তন্য থাকে তবে দন্তন্য মূর্ধন্যতে রূপান্তরিত হয়। যেমন প্র যোগ নাম, প্রণাম। খেয়াল করো, নাম শব্দের দন্তন্য কিন্তু প্রণামে মূর্ধন্য। পরা যোগ নত, পরানত। নত শব্দের দন্তন্য কিন্তু পরানত শব্দে মূর্ধন্য। পরি যোগ নাম, পরিণাম। আর নাম শব্দের দন্তন্য কিন্তু পরিণাম শব্দে মূর্ধন্য। একইভাবে নির্ণয়, আর নয় শব্দের দন্তন্য কিন্তু নির্ণয় শব্দে মূর্ধন্য ইত্যাদি। বিধি বা নিয়ম 5, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হবে। এগুলো মূর্ধন্য নিজস্ব শব্দ, যেমন লবণ, বাণিজ্য, বাণী, বীণা, গণ ইত্যাদি। এই কোন শব্দে রি, র, স কোনটিই নাই। ব্যতিক্রম: সমাসবদ্ধ শব্দের পূর্বপদ ও পরপদের অর্থ ভিন্ন ভিন্ন বোঝালে এই নিয়ম কার্যকর হয় না। যেমন ত্রিনয়ন সর্বনাম। ত্রিনয়ন শব্দের অর্থ হলো 3 চোখ, আবার পৃথক ভাবেও ত্রি অর্থ 3, নয়ন অর্থ চোখ, অর্থাৎ 3 চোখ। অর্থাৎ এখানে সমাসবদ্ধ পদ পৃথক পৃথক ভাবে যে বুঝিয়েছিল এখানে নিয়ম কাজ করেনি। নিয়ম যদি কাজ করতো তাহলে এখানে এটা দন্তন্য না হয়ে মূর্ধন্য হতো, এখানে সর্বনামে এটা দন্তন্য হয়ে মূর্ধন্য হতো। ব্যতিক্রম 2, অতৎসম শব্দের বানানে নত্যবিধানের নিয়ম প্রযোজ্য নয়। যেমন ইরান, কোরআন, আয়রন, প্রিন্টার ইত্যাদি। এগুলো প্রত্যেকটা বিদেশি শব্দ, সুতরাং এগুলোতে এখানে র থাকার পরেও, এখানে র থাকার পরেও, এখানে র থাকার পরেও, এখানে ট থাকার পরেও মূর্ধন্য হয়নি, দন্তন্য হয়েছে। ধন্যবাদ সবাইকে।